ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথমে নোবেল পান, উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন। এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান। একটা মানুষ যখন বারবার প্রধানমন্ত্রী হইতে চান, তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই। শোনেন ব্যারিস্টার সুমন সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষের ক্ষমতার লোভ থাকে না, ক্ষমতার লোভ থাকে আপনাদের মতো কিছু চাটুকার দালাল পাচাটাদের, যারা পা চেটে চেটে দালালি করে ক্ষমতায় আসেন, কিন্তু আপনার শেষ ঠিকানা এই বাংলার মাটিতে হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষের শেষ ঠিকানা হয় বাংলার প্রতিটা মানুষের হৃদয়ে, যারা মানুষের জন্য কাজ করে, মানুষের জন্য চিন্তা করে, আপনার মতো দালালি করে না, পা চাটে না। আওয়ামী লীগ যত চাপের মধ্যে পড়ে তত শক্তিশালী হয়। বন্ধুর আদর্শরা যে ধারণ করে এ দেশ ছেড়ে দেওয়ার মানে। দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে ব্যারিস্টার সুমন ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কিছু কথা বলেছিলেন, আমরা সেই কথা শোনাবো এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু কথা শোনাবো এবং এই ব্যারিস্টার সুমন কিভাবে ক্ষমতায় থাকাকালীন অবস্থায় দালালি করেছে, পা চেটেছে, কিভাবে মানে তোষামদে করেছে, সেই ভিডিওগুলো একটি একটি করে আপনাদের একটু স্মরণ করিয়ে দিব এবং ব্যারিস্টার সুমনের সর্বশেষ খবর আপনাদের জানানোর চেষ্টা করব। মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, মুনতাজ স্টুডিও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুন্না। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, ব্যারিস্টার সুমন, যাকে চিনে না বাংলাদেশের এমন মানুষ আছে বলে মনে হয় না। ফেসবুকে প্রোফাইল যারা লাল করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি, কোটা সংস্কার ছিল, যৌক্তিক দাবি, বিচারের দাবি ছিল, ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম। কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তখন আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে। আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই। তো 5 আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর এই ব্যারিস্টার সুমনের মুখ কিন্তু আমরা দেখতে পারিনি। তার পূর্বেই কিন্তু তিনি এই বাংলার মাটি থেকে কোথায় পাড়ি জমিয়েছেন কেউ হয়তো বা এখনো জানে না। ধারণা করা হচ্ছে এই ব্যারিস্টার সুমন সম্ভবত লন্ডন বা আমেরিকা বা অন্য কোনো দেশে চলে গেছে বিমান যোগে, সেটা আমরা অনেকটা ভিডিও দেখেছি, কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয়। কিন্তু ব্যারিস্টার সুমন যখন প্রথম এমপি হলো, এমপি হওয়ার পর তার মুখের বাণী, মুখের বুলি কিভাবে পরিবর্তন হয়ে গেছিল সেটা কিন্তু সবাই জানে। আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না। বন্ধুর আদর্শরা যে ধারণ করে এ দেশ ছেড়ে দেওয়ার মানে। এই দেশেই তো মৃত্যু হইব, জানে না যে আমি স্বতন্ত্র এমপি হইলে আমার রক্তের মধ্যে গতকালকে শপথ নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি কিনা বাংলার প্রতি মানুষের হৃদয়ে আছে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে ব্যারিস্টার সুমন কিছু কথা বলেছিল। কবে বলেছিল আমি জানি না, এটা অবশ্যই আমেরিকা থেকে বলেছিল এবং সম্ভবত এই বিজয়ের আগে নাকি পরে সেটা আমি নিশ্চিত নয়, কিন্তু কিছু কথা বলেছিল যেখানে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি খুবই খুবই বাজেভাবে হেয় করেছিল। বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুবই কটাক্ষ করে কিছু কথা বলেছিল এবং তিনি বলেছিলেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ক্ষমতার লোভ আছে, সে আওয়ামী লীগ বিএনপিকে হটিয়ে প্রধানমন্ত্রী হতে চায়। কিন্তু আমি বলতে চাই এই ডক্টর মোহাম্মদ ইউনূস কখনোই প্রধানমন্ত্রী হতে চাননি এবং তাকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি প্রধানমন্ত্রী হওয়ার যে আবেদনটা নাকচ করে দিয়েছিলেন। দর্শক মণ্ডলী, ব্যারিস্টার সুমন প্রথমে কি বলছে এবং তার প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছিল আমরা একটু শুনবো। প্রথমত ব্যারিস্টার সুমন যে চাটুকারিতা করেই স্বৈরশাসক শেখ হাসিনা চাটুকারিতা করতে করতে যে উপরের দিকে উঠতে চেয়েছিল, কিন্তু তার পতন খুবই খারাপভাবে হলো, যেটা আমরা দেখতে পেয়েছি। দর্শক মণ্ডলী, ব্যারিস্টার সুমন ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কি বলেছিল আমরা একটু শুনে আসি। ইউনূস সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপিকে বিদায় করে দিয়ে উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন। এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান। একটা মানুষ যখন বারবার প্রধানমন্ত্রী হইতে চান, তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই। পদ্মা সেতুতে উনি বিরোধিতা করছেন। শুনেন, যাই করুক না কেন উনি বাংলাদেশের বিরোধিতা করতেছেন, এইটা বাংলাদেশের জন্য কোনো ভালো হবে না। এবং উনি যত বড় নোবেল বিজয়ী হন না কেন, নিজের দেশের বিরোধিতা করে আমার মনে হয় উনি কোনোদিন মানুষের মনে জায়গা নিতে পারবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথমে নোবেল পান, প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি, কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই
যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায়। এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই, ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশে থেকে। বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের এই নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন এবং এটার ফলও কিন্তু উনি পাচ্ছেন। দেখেন এখন উনি 175 জন বিশ্ব নেতা নাকি বলছেন যে ইউনূস সাহেবের বিরুদ্ধে যে মামলা, এই মামলা স্থগিত করতে হবে। আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই যে অন্য দেশের একটা আইনি ব্যবস্থায় কোনো মামলা হইলে এটা স্থগিতের কোনো আবেদন জানানো যায়। সর্বোচ্চ আমরা কি করি, আমরা বলি যে অবশ্যই যেন তাকে ন্যায় বিচার নিশ্চিত করা হয়, বা আমাদের যদি কারো আগ্রহ থাকে আমরা নিজেরা এসে, হিলারি ক্লিন্টন ওনারা কিন্তু নিজেরা এসে এখানে মামলা পরিচালনা করতে পারতেন। কিন্তু আমি পৃথিবীতে কোন এইরকম সভ্য ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনোদিন আমি দেখি নাই যে কেউ আইসা আগেই বলে যে এই বিচার প্রক্রিয়া স্থগিত করতে হবে। শুনেন, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট, এই সময়ে আওয়ামী লীগের মধ্যেই আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব যে যার খুলস থেকে বেরোয় আসেন। প্রতিবাদ করার সময় আছে, আমাদের যা যা আছে তার বিভিন্ন সময় আমরা বলবো আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে। কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা, আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না, কারণ উনি বঙ্গবন্ধু কন্যা বলেই আজকে আমাদের এরকম প্রতিবাদ করার সাহস আমরা পাচ্ছি। দর্শক মণ্ডলী, দালাল সুমনের কিছু কথাবার্তা আপনারা শুনলেন। এই দালাল সুমনকে কিন্তু এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, তিনি মূলত এই ভিডিওতে বোঝাতে চেয়েছেন কিভাবে এই মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণের জন্য একজন নোবেল পুরস্কার পায়। কিন্তু আমি বলতে চাচ্ছি, যারা নোবেল পুরস্কার দেয় তোমার মতো দালালকে দেখে দেখে তারা পুরস্কার দেয় না। যারা সমাজের জন্য, সমাজের উন্নয়নের জন্য, সমাজের দরিদ্র দূর করার জন্য, সমাজের মানুষের জন্য কাজ করে, ওই নোবেল পুরস্কার যারা ঘোষণা করে তারা তাদেরকেই শুধু নোবেল পুরস্কার দেয়। এবং এই পুরস্কার পাওয়াটা ওই ব্যারিস্টার সুমন দালালের 14 গোষ্ঠীও কখনো পাবে কিনা তার সন্দেহ আছে। দর্শক মণ্ডলী, সেখানে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী হওয়ার লোভ ছিল, কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস 5 মাস আগে একটা সাক্ষাৎকার দিয়েছিল এবং সেখানে তিনি বলেছিলেন, চলুন আমরা একটু শুনে আসি। যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন, অথচ আমরা উল্টা শুনেছি, আপনার মুখেও শুনেছি, যারা ওই সময় কৌশলভ ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো, আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন। এইটি কি একটা কোনো কারণ হতে পারে? এই ব্যাপারটি কি আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায়, দেশ পরিচালনায়, সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা, চান কিনা, বা ওই জায়গা থেকে? যদি চাইতাম খালেদ, যদি চাইতাম, তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতাই চাইতাম, বলে আর চলেন চলেন, কি করতে, কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন, এখনই যাচ্ছি। আমি তো সেটা করিনি, তাদের সঙ্গে তর্ক করেছি, সারা রাত ধরে তর্ক করেছি যে না ভাই আমাকে দিয়েন না, আমি এই কাজের উপযুক্ত না, আপনারা অন্য লক্ষ্য যান। তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে দিতে হবে। আমি বারে বারে বলতেছি তাদেরকে, তারা নিরাশ হয়ে ফিরে গেল, বললো যে সকালবেলায় আবার আসবো, সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন। আমি বললাম যে না, সকালবেলা আসলে একই কথা পাবেন, কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে, দ্বন্দ্ব রেখে আপনাদের বলছি, অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি। ঠিক আছে, তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম। দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছেন যে 2007 সালে যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, ওই সময় এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেনাবাহিনীর প্রধানেরা বারবার সারা রাত ধরে অনুরোধ করেছিল, কিন্তু তখন তিনি নাকচ করে দিয়েছিলেন। তিনি প্রধানমন্ত্রী বা সরকার প্রধান হওয়ার কোনোভাবেই রাজি হয়নি। তাহলে প্রশ্ন আসতে পারে, ওই সময় প্রধানমন্ত্রী বা সরকার প্রধান হতে চাননি, এখন কেন হতে চাচ্ছে? এখন কিন্তু পরিস্থিতি টোটালি ভিন্ন। এই যে নতুন স্বাধীনতা পেল বাংলাদেশ, স্বাধীনতা 2.0, এই যে স্বাধীনতা 2.0-তে ছাত্ররা যেভাবে নিজের বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়েছে, ছাত্ররা যেভাবে আন্দোলন করেছে, যেভাবে বিক্ষোভ করেছে, যেভাবে এই স্বৈরশাসক খুনি হাসিনার পদত্যাগ করে নিশ্চিত করেছে, এই সময় ছাত্ররাই এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করেছে যে আপনি এই সংকটকালীন অবস্থায় দেশের হাল ধরুন। এই আবেদনটাই মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস প্রত্যাখ্যান করতে পারেন।
এবং কয়েক মাস আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নানা ধরনের হামলা মামলা তাকে বিভিন্নভাবে হেনস্থা করেছিল এই আওয়ামী লীগের দোসররা। এই প্রধানমন্ত্রী, এই শেখ হাসিনা, প্রধানমন্ত্রী বলা যাবে না, স্বৈরশাসক শেখ হাসিনা এবং তার দোসররা কিন্তু এই ইউনূসকে নানাভাবে হেনস্থা করেছে। কিন্তু কি হলো, ফলাফল কি হলো? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান, আর সেই শেখ হাসিনা স্বৈরশাসকের অবস্থা এখন ভারতে, দিল্লিতে, সেখানে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এইটাই হচ্ছে আল্লাহর লীলা খেলা। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ভীষণভাবে এটা প্রমাণিত হলো আবারও। দর্শক মণ্ডলী, ব্যারিস্টার সুমন বারবার চাটুকারিতা করেছে, আর সত্য কথা বলতে যারা চাটুকারিতা করে, দালালি করে, তারা কখনোই সাফল্য অর্জন করতে পারে না। যারা সৎ পথে থাকে, মানুষের জন্য কাজ করে, মানুষের জন্য যাদের নিবেদিত প্রাণ থাকে, তারাই এক সময় সাফল্য পায়, যার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। আপনারা এই ব্যাপারে কি মতামত জানাতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।